বড় কোনো ব্যত্যয় ছাড়া ডাকসু নির্বাচন অনুষ্ঠিত। আগে থেকে দাগিয়ে রাখা ব্যালট পেপার নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, উত্তেজনা। এক পোলিং অফিসার প্রত্যাহার। সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। নির্বাচন কমিশনকে বারবার বলছি ওনারা যেন পেশাদারিত্বমূলক আচরণ করে। সাইবার অ্যাটাক দিয়ে বিভিন্ন হলে আমার নামে প্রোপাগান্ডা চালিয়ে আমার ভোট কমানোর চেষ্টা করা হয়েছে। ব্যালটটা ভুলক্রমে নিয়ে গেছিল, পরে ডাক পড়ছে, পরে এটা ফেরত দেওয়া হয়েছে, আমরা এটা ক্যান্সেল করে দিয়েছি। উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ডাকসুর ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষ হয়েছে। সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। দর্শক, সব শেষ খবরাখবর জেনে নেব। ঢাকা বিশ্ববিদ্যালয় যমুনা টেলিভিশনের স্টুডিওতে চলে যাচ্ছি সহকর্মী আখলাকুস সাফার কাছে। ধন্যবাদ শাওন আপনাকে। ৮ ঘন্টার যে ভোট গ্রহণ ডাকসু নির্বাচনের সেটি শেষ হয়েছে। যদিও বলা হয়েছে যে কেন্দ্রগুলোর ভিতরে এখনো যে ভোটাররা থাকবেন, যারাই থাকবেন তাদের সকলের ভোট গ্রহণ করা হবে। আমরা দেখতে পেয়েছি যে ভোট গ্রহণের জন্য ৬ পাতার যে ওএমআর শিটে ভোট দিয়েছে শিক্ষার্থীরা, সেগুলো গণনা হবে 14টি মেশিনে এবং সেই মেশিনগুলোর সক্ষমতা সম্পর্কে আগেই আমাদেরকে জানানো হয়েছে। প্রতি ঘন্টায় ৫,০০০ পাতা কোনোটির এবং কোনোটির প্রতি ঘন্টায় ৮,০০০ পাতা। সেই হিসেবে বলা যায় খুব বেশি একটা সময় লাগবে না ভোট গণনা হতে। বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। এরপর তারা পর্যবেক্ষণ করেছেন অন্যান্য কেন্দ্রগুলো। দুপুরে বিভিন্ন কেন্দ্র ঘুরে ছাত্র শিবিরের 2 প্রার্থীর ব্যালটে আগেই সিল মারার অভিযোগ তুলেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, রোকেয়া হলের একটি বুথে ভোটাররা ভোট দিতে গিয়ে দেখেন শিবিরের 2 প্রার্থীর নামের আগেই ভোট দেয়া হয়ে গেছে। এর আগে ছাত্রদলের বিরুদ্ধে কাল্পনিকভাবে অভিযোগ দেওয়া হচ্ছে বলেও জানান আবিদুল ইসলাম খান। তার অভিযোগ, নির্বাচনকে বিতর্কিত করতেই এই ষড়যন্ত্র। জানান, নির্বাচনের আচরণবিধি মেনে চলছে ছাত্রদল। আমরা কারচুপির অভিযোগ পেয়েছি। আমি নিজেও মরিকুশ হলের যে কেন্দ্র আছে সেখানে গিয়েছি, প্রমাণ পেয়েছি। ভোট কেন্দ্রের বাইরে যে হচ্ছে যে আপনার প্যানেল যে নাম্বার শিটটা সেটা দেওয়ার জন্য দিতে গিয়ে প্রত্যেকটা জায়গায় আমরা পড়তে আমরা বাধাগ্রস্ত হয়েছি। সকালে আমার এগেনস্টে একটা বিশাল প্রোপাগান্ডা ছড়িয়েছে, যেখানে মেইন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত বিভ্রান্ত হয়েছে। পরবর্তীতে আমি ধন্যবাদ যে তাদেরকে, যে পরবর্তীতে সবাই শুধরে নিয়েছিল। রোকেয়া হল সম্পর্কে একটা ঘোরতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রোকেয়া হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি। করে নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করে আসছে ছাত্রদল, এমন অভিযোগ করেছেন তিনি। তবে অভিযোগগুলো দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান আবু বাকের মজুমদার। একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি ছাত্রদলের বিপরীতে আবিদ, তিনি কেন্দ্রের ভিতরে ঢুকে গেছেন। মনোনয়নপত্র উত্তরের দিন থেকে শুরু করে যত আচরণবিধি লঙ্ঘন করেছেন, নির্বাচন কমিশন বিন্দু মাত্র ব্যবস্থা নেন নাই। কিন্তু আমরা দেখেছি প্রতিরূপ তারা কি করেছে, বিপরীত গিয়ে তারা ছাত্রদলের পক্ষে তারা ছাপাই গেছেন। একুশে হলে বিএনপি সমর্থিত শিক্ষক ও কর্মকর্তাদের মাধ্যমে কারচুপি করেছে ছাত্রদল প্যানেল, এই অভিযোগ করেছেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী SM ফরহাদ। একে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন তিনি। এছাড়া একুশে হলের বিতর্কিত কর্মকাণ্ড ঢাকতে টিএসসিতে ছাত্র শিবিরের একটি ব্যালট পূরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অবশ্য সুষ্ঠু ভোটের মাধ্যমে জুলাই বিজয়ী হবে এমন প্রত্যাশা ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েমের। নিয়ম হচ্ছে প্রার্থীরা ভিতরে ঢুকতে পারবে না, যে সেন্ট্রাল প্রার্থীরা নিজের হল ছাড়া অন্য কোনো ভিতরে ঢুকতে পারবে না। আবিদ ভাই সকাল 7:30 থেকে শুরু করছে ঢোকা। প্রত্যেকটা জায়গায় প্রশাসন সরাসরি ছাত্রদলকে এভাবে সার্ভ করছে এবং কারচুপিতে সহযোগিতা করছে। সেটা লুকানোর জন্য টিএসসি নাটক মঞ্চস্থ করছে, নাটক মঞ্চস্থ ফুটেজ আনতে বলছে, এখন ফুটেজ লুকানোর জন্য তারা দায়সারা কাজ করতেছে। সাইবার বুলিং এবং প্রোপাগান্ডা চালিয়ে ভোট কমানো হয়েছে এমন অভিযোগ করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিচক্ষণ, তারা সঠিক সিদ্ধান্ত নেবে বলেই জানান তিনি।
এর আগেও যারা ডাকসুতে এভাবে ইলেকশন করেছে স্বতন্ত্র তাদের আপনারা নুরু ভাইয়ের ইয়া দেখবেন। সো সেই জায়গা থেকে আমার একটা আশঙ্কা আগে থেকেই ছিল এবং সেই আশঙ্কা আসলে কিছুটা সত্যও হয়েছে। ফলে সাইবার অ্যাটাক দিয়ে বিভিন্ন হলে আমার নামে প্রোপাগান্ডা চালিয়ে আমার ভোট কামানোর চেষ্টা করা হয়েছে। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এতটা বোকাও নয়, তারা কোনটা প্রোপাগান্ডা কোনটা রিয়েলিটি এটা সাথে বোঝে এবং সেটা ব্যালটের মাধ্যমে আসলে প্রমাণ হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। দর্শক, ভোট গ্রহণ শেষে এখন ভোট গণনার খোঁজ খবর জানবো আমরা। শুরুতেই যাচ্ছি শারীরিক শিক্ষা কেন্দ্রে, সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, ভোট গণনার চিত্রটা আপনার কাছ থেকে দেখতে চাই এবং একই সঙ্গে ওএমআরে কি করে ভোট গণনা হচ্ছে এবং কত সময়ের মধ্যে ওই কেন্দ্রের ভোট গণনা শেষ হবে, পুরো বিস্তারিত যদি প্রক্রিয়াটা জানান। এখন পর্যন্ত গণনার কাজ সেটি শুরু হয়নি, কারণ শারীরিক শিক্ষা কেন্দ্র যেটি এখানে ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণ আগেও একজন ভোটার এসেছিলেন, শেষ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ব্যালট বক্স, যদি আমরা এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করি, যে ব্যালট বক্সগুলো রাখা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে। এই যে কেন্দ্র রয়েছে এটি হচ্ছে মূলত সার্জেন্ট জহুরুল হক হল, সেই হলের কেন্দ্র। এখানে সবগুলো গুছিয়ে রাখা হয়েছে, কিছুক্ষণ পরে শুরু করবো। যেহেতু এই কেন্দ্রটিতে আপনি জানেন যে 8:10-এ শুরু করা হয়েছিল, 4টার মধ্যে এই ভোট গ্রহণ শেষ করেছে, কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক যে ভোট গণনা সেটি শেষ হয়নি। তো আরেকটি বিষয় সেটি হচ্ছে, কর্মকর্তারা যেটি বলছেন যে মূলত এখানে প্রায় 4,500-এর মতো ভোটার ছিলেন, তার মধ্যে অন্তত 85% বেশি ভোট এখানে কাস্ট হয়েছে বা শিক্ষার্থীরা তাদের ভোটাররা ভোট দিয়েছেন। তো এই যে আপনি সরাসরি যদি আমরা দেখি যে এখনও কিন্তু অন্তত 2 থেকে 3 জন ভোটার তারা ভোট দিয়ে তাদের যে ব্যালট পেপার সেটি তারা ব্যালট বক্সে রাখছেন, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখন পর্যন্ত এখানে ভোটার রয়েছেন ভিতরে, বুথে 2-1টি বুথে এখনও রয়েছেন। তারা চলে যাওয়ার পরেই মূলত ভোট গণনার যে আনুষ্ঠানিক যে কাজ সেটি চলবে। তবে মেশিন নিয়ে আসছেন, ওএমআর মেশিন সেটি নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ আগে। পাশে আরও 2টি কেন্দ্র রয়েছে, সেখানে আমরা দেখেছি নিয়ে আসা হয়েছে। আর আরেকটি বিষয় সাফা, যে শেষ মুহূর্তে একেবারেই ভোটের ঠিক অল্প কিছুক্ষণ আগে বা কয়েক মিনিট আগেই আবারও সেই দিনে যেসব অভিযোগগুলো ছিল সেগুলো আবার পুনরাবৃত্তি করেছেন বা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল এবং শিবিরের ভিপি এবং জিএস প্রার্থী। অর্থাৎ ছাত্রদলের প্যানেলের যে ভিপি প্রার্থী আবির, তিনি অভিযোগ করেছেন যে প্রশাসন শিবিরকে সহযোগিতা করছে বা পক্ষপাতিত্ব আচরণ করছে। অন্যদিকে আবার ছাত্র শিবিরের জিএস প্রার্থী যিনি রয়েছেন ফরহাদ, তিনি আবার তার পাল্টা কাউন্টার বা অভিযোগে বলেছেন যে এটি মূলত ছাত্রদল যে আচরণবিধি লঙ্ঘন বা অভিযোগগুলো করে তাদের বিরুদ্ধে উঠেছে সেগুলো ঢাকতেই মূলত তারা শিবিরের বিরুদ্ধে অভিযোগগুলো করছেন। তো পাল্টাপাল্টি অভিযোগ দিয়ে আসলে শেষ হয়েছে, তবে কোনো ধরনের অপ্রীতিকর বা বড় ধরনের উল্লেখ। আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোটের সার্বিক পর্যবেক্ষণ জানবো এই নির্বাচনের পর্যবেক্ষক ডক্টর আতাউর রহমান বিশ্বাসের কাছ থেকে। ডক্টর আতাউর রহমান বিশ্বাস, আপনাকে স্বাগত। সকাল থেকেই এবং শেষমেশ এসেও আমরা দেখছি যে প্রার্থীদের দিক থেকেই বেশ কিছু অভিযোগ, অনুযোগ এবং পাল্টা অভিযোগগুলো আমরা শুনতে পেয়েছি। যদিও ভোটাররা স্বস্তির কথাই বলেছেন এবং শুরু থেকে বেশ স্বতঃস্ফূর্তভাবে তারা ভোটদান করেছেন। আপনাদের পর্যবেক্ষণে পুরো ভোট গ্রহণটা কেমন হলো? জি, ধন্যবাদ। আমার সংগঠন, আমি একই ধারে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগের প্রফেসর এবং চেয়ারম্যান, একই সাথে আমার একটি সংগঠন আছে, সেটি হচ্ছে ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক। পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় 1600 শিক্ষকের এই অর্গানাইজেশন। 8টি কেন্দ্রে আমার 8 জন শিক্ষক, সকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনারা পর্যবেক্ষণ করছেন। আমি নিজে প্রত্যেকটি সেন্টারে গিয়েছি, একটা পর্যন্ত পর্যবেক্ষণ করে এসে এখানে আমরা একটা প্রেস ব্রিফিং করেছিলাম। এর পরবর্তী সময়ে এইমাত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, নির্বাচন কমিশনার এবং অন্যান্য যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলে আসলাম এবং শেষ মুহূর্তে সিনেট ভবনের ভোটদান পদ্ধতি এখন কী পর্যায়ে আছে সেটি দেখে আসলাম। এতে করে দেখলাম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে প্রচুর পরিমাণ ভোটার, 75% ভোট কাস্ট হয়ে গেছে সিনেট ভবনে 3টা হলের। ওখানকার যিনি রিটার্নিং অফিসার আছেন তিনিও এটি বললেন। অনুরূপভাবে হয়তো এরকম বাকি 7টি সেন্টারে হয়েছে, কম বেশি হইতে পারে। এবং এখনও ভোটদানের জন্য একটা বড় অংশ ভোটদানের অপেক্ষায় আছে ছাত্রীরা তাদের নিজ নিজ সেন্টারে। এটি আমার মনে হয় দীর্ঘদিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভিন্ন ধরনের আমেজে বিশ্ববিদ্যালয়ে একটা পরিবেশে নির্বাচন হচ্ছে, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি একটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি, ছাত্র রাজনীতির ধারা এটি একটি অনেক বড় পজিটিভ দিক।
স্যার হচ্ছে যেই অভিযোগ অনুযোগগুলোর কথা বলছেন, হ্যাঁ, দু একটি জায়গাতে আমরা অভিযোগ দেখেছি, যে অভিযোগ পাল্টা অভিযোগ একটা দেখেছি, দু একজনকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে, কেউ ভিন্নভাবে প্রবেশ করার চেষ্টা করছে, এগুলো দু একটি আমাদের নজরে এসছে। এবং ইতিমধ্যে আমরা দেখলাম নির্বাচন কমিশনে একটা দলের পক্ষ থেকে 2 জন লিখিত আকারে এটি দিয়ে আসলেন, এটা আমরা দেখেছি। সেটি হয়তো নির্বাচন কমিশন এবং এর কর্তৃপক্ষ আছে, এটি খতিয়ে দেখবেন এবং এর পরবর্তী ব্যবস্থা হয়তো তারা নেবেন। সার্বিকভাবে আমরা দেখছি একটা খুব ভালো একটা পরিবেশে নির্বাচনটি হচ্ছে। এটি অনেক দিন পরের নির্বাচন এবং শিক্ষার্থীদের মধ্যে ভোটদানের যে উৎসাহ, এটি আমার কাছে মনে হয়েছে খুবই আশাব্যঞ্জক। এই যে 75%-এর কথা আপনি বলছিলেন, অর্থাৎ ওইখানকার নির্বাচন কমিশন যিনি রিটার্নিং অফিসার আছে ওনার ভাষ্য, হয়তো এটা কম বেশি হতে পারে। এভারেজে আমরা যে ভোটের কাস্টিং এখন পর্যন্ত যেটা দেখছি, যে অর্থাৎ কেন্দ্র ওয়াইজ যে কাস্টিংগুলো দেখছি 70 to 75%, এই যে বেশি ভোটারের ভোট দেয়া, এটা কি আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের আগে কোনো বার্তা দিচ্ছে কিনা? মনে হয় না, ওই দিকটা আমি এখানে অত বিবেচনা করছি না। আমি দেখছি যে শিক্ষার্থীরা, ছাত্ররা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে এই গরমের মধ্যে অনেক কষ্ট করে একটা ভোট দিতে 7, 8, 10, 12 মিনিট পর্যন্ত সময় লাগছে। তো 1 ঘন্টা 12 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট দিয়ে এত গরমের মধ্যে কষ্ট করে ভোট দান, নিশ্চয়ই তাদের মধ্যে এক ধরনের মানসিক চেতনা তৈরি হয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম ভোটদান করছি, অথবা এই ভোটদানটি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুনির হলে সারা দেশে তার একটি গণতান্ত্রিক পদ্ধতি, নির্বাচন পদ্ধতির একটা প্রভাব পড়বে। এগুলো মনে হয় ছাত্রদের মনোজগতে এক ধরনের প্রভাব ফেলেছে। জি, ডক্টর আতাউর রহমান বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক ডক্টর আতাউর রহমান বিশ্বাসের সঙ্গে। দর্শক, এবার আবারও নির্বাচনের ভোট গণনার খবর জানবো। শুরুতেই যেতে চাই আমাদের সহকর্মী লামিয়া তিথির কাছে। তিথি, আপনি যে কেন্দ্রে আছেন, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র, সেই কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে কিনা এবং ভোট গণনার পুরো যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা বলবেন। সাফা, অন্যান্য কেন্দ্রে যেমন সকাল 8টায় ভোট শুরু হয়েছে, ভোট গ্রহণ, কিন্তু তার ঠিক ব্যতিক্রম কিন্তু এই ভূতত্ত্ব বিভাগে। যদি বলি যে কবি সুফিয়া কামাল কলেজ হলের যে শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু হচ্ছে এই কেন্দ্রে ভোট দিয়েছেন, কিন্তু তাদের ভোটের যে প্রক্রিয়াটা ছিল সেটা কিন্তু কিছুক্ষণ দেরিতেই শুরু হয়েছিল। 8:15 থেকে 20-এর মধ্যে কিন্তু শুরু হয়েছিল, যার ফলে কিনা এই ভোট কেন্দ্র যেটি রয়েছে ভূতত্ত্ব বিভাগ, এই কেন্দ্রের কিন্তু যে রিটার্নিং অফিসার রয়েছেন তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে 4:20 পর্যন্ত কিন্তু এখানকার ভোট তারা এখনো নেবেন। কোনো যদি প্রার্থী, আমরা কিন্তু বাইরে এখন পর্যন্ত কোনো ভোটার দেখতে পাইনি, কিন্তু তারপরেও কিন্তু তারা 4:20 পর্যন্ত এই ভোট গ্রহণের কাজকর্ম করবেন। এরপরেই কিন্তু তারা এই যে কাগজপত্র রয়েছে তারা কিন্তু এই ব্যালট পেপারগুলো নিয়ে যাবেন, এবং এরপরে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত সকাল 8টা থেকে শুরু হওয়া যে ভোট গ্রহণ, সেটা কিন্তু এখন এই বেলা 4:15 পর্যন্ত কিন্তু 72 থেকে 75% পর্যন্ত কিন্তু তাদের ভোট গ্রহণ তারা করেছেন। এবং বাকি কিছু শিক্ষার্থীদের জন্য তারা কিন্তু এখনও অপেক্ষা করবেন 4:20 পর্যন্ত। তারা কিন্তু বারবার অ্যানাউন্স করছেন যে কেউ যদি ভোট দেওয়ার থাকেন তারা কিন্তু এই কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, এই কেন্দ্রের ভোটাররা। একই সাথে কিন্তু এই যেই কেন্দ্রটি রয়েছে, এই কেন্দ্রে কিন্তু 4443 জন ভোটার রয়েছে। তো রিটার্নিং কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এই যে ভোট কেন্দ্রটা রয়েছে, এই কেন্দ্রে কিন্তু বিকাল 5টা নাগাদ কিন্তু ভোট গণনা শুরু হওয়ার কথা তারা বলেছেন, কেননা 4:20-এর পর থেকে তাদের কিছু গোছগাছের বিষয় রয়েছে এবং 5টা নাগাদ কিন্তু ধন্যবাদ। যেতে চাই কার্জন হল কেন্দ্রে, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাচ্ছি সবুজের কাছে। সবুজ, আপনার কেন্দ্রে কি ভোট গণনা শুরু হয়েছে কিনা এবং ভোট গণনার প্রক্রিয়াটা আমাদেরকে বলবেন, আর কত শতাংশ ভোট পড়লো এখন পর্যন্ত সব শেষ? সাফা, এখন পর্যন্ত ভোট গণনা শুরুর প্রক্রিয়া সেটি শুরু হয়নি। এইমাত্র, অর্থাৎ যারা একেবারে শেষ দিকে এসেছিল তাদের ভোট কাস্টিং শেষ হয়েছে। তারপরেই মূলত বক্সে যেই বক্সগুলো রয়েছে সেই বক্সগুলো সিলগালা করে দেওয়া হয়েছে। বক্সে যেই ব্যালট পেপারগুলো যেখান দিয়ে ফেলা হতো সেই জায়গাটি একেবারে কষ্টে মেরে দেওয়া হয়েছে। এখন মূলত এর পরের যে ধাপটি সেটি হচ্ছে ভোট গণনা, অর্থাৎ যেই সিলগালা ভোট
গ্রহণ শুরুর আগে যে ব্যালট বাক্স যেগুলো রয়েছে সেই ব্যালট বাক্সগুলো সিলগালা করে দেওয়া হয়েছিল, সেই সিলগালা বাক্সগুলো এখন তালা খোলা হবে এবং তারপরে মূলত গণনা করার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি শুরু হবে। মূলত এখানে গণনার যে প্রক্রিয়াটি আপনি নিশ্চয়ই জানেন যে ওএমআর শিটের ব্যালট পেপার যেগুলো সেগুলো ওএমআর শিটের মতো করা হয়েছে যেন মেশিনের মধ্য দিয়ে সেইটি খুব সহজেই গণনা করা যায়। সেই প্রক্রিয়াটি হয়তো এখন বাক্সগুলো খোলার পর ব্যালট পেপারগুলো গোছানো হবে একটি একটি করে, দেন তারপরে সেটি মেশিনে ঢুকিয়ে গণনার প্রক্রিয়াটি শুরু হবে এবং এই পুরো প্রক্রিয়াটি জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে এই হলের বাইরে জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে, সেই জায়েন্ট স্ক্রিনে গণনার পুরো প্রক্রিয়াটি আসলে স্বচ্ছতার স্বার্থে দেখাতে চান এবং সেই সক্ষতার সাথে সেই পুরো গণনার প্রক্রিয়াটি দেখানো হবে। সেই প্রক্রিয়াগুলো চলছে, মেশিনগুলো যেগুলো গণনার মেশিন সেই মেশিনগুলো এর মধ্যে চলে আসছে এবং সেগুলো ভিডিও আকারে ভিডিও করে সেটি বাইরে দেখানোর জন্য যেই সরঞ্জামাদি দরকার সেই সরঞ্জামাদিগুলো এর মধ্যে চলে এসেছে। জি সবুজ, শুনছিলাম আপনার কাছ থেকে বিস্তারিত পুরো প্রক্রিয়াটা, আপনাকে ধন্যবাদ সবুজ। দর্শক আবারও স্বাগত, ফিরে এলাম যমুনা নিউজে। এই পর্যায়ে আবারও আমরা ভোট গণনার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। টিএসসি কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে, সেটি হচ্ছে ভোট গণনার চিত্রটা জানতে চাই। জায়ান্ট স্ক্রিনে ভোট গণনার পুরো বিষয়টি দেখানোর কথা, সেটি কি শুরু হয়েছে কিনা? হ্যাঁ সাফা, 4টার পরপরই আসলে এখানে ভোট গ্রহণ বন্ধ করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এর আগে অবশ্যই এখানে একটু উত্তেজনাকর পরিস্থিতিও তৈরি হয়। সাদিক কায়েম আসার পর স্বতন্ত্র কয়েকজন প্রার্থীও এখানে আসেন, এরপরই আসলে একটু কয়েক মিনিটের মতো একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সে সময় স্বতন্ত্র প্রার্থীরা আসলে দাবি করছিলেন যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভেতরে প্রবেশ করতে পারলেও তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় নাই এবং এরপরে আসলে তারা একটা ছোটোখাটো মিছিল করেন, যে মিছিলটি আসলে পরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন এবং পরিস্থিতি আবারও তাদের নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা কথা বলছিলেন, অফ ক্যামেরায় তিনি কথা বলছিলেন, সে সময় আমাদেরকে জানান যে এখন পর্যন্ত তাদের খাতা কলমে 66% তারা ভোট কাভার করেছেন। তবে তিনি বলছেন যে টোটাল হিসাবের পর তিনি এ বিষয়ে আরও পরিপূর্ণ তথ্য দিতে পারবেন এমনটাই জানাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে সকাল থেকে এখন পর্যন্ত আসলে সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই। সাফা, শামীমকে ধন্যবাদ। এখন যাব আমাদের আরেক সহকর্মী এম এ আজিজের কাছে। আজিজ, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ভোট গ্রহণ শেষে এখন কেমন, বিশেষ করে এন্ট্রি পয়েন্টগুলোর যে নিরাপত্তা ছিল সেগুলোর এখন কি অবস্থা? ধন্যবাদ সাফা। আমি এই মুহূর্তে আছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত গেটে, যেটিকে বলা হয় মুক্তি ও গণতন্ত্র তরুণ। সাফা, বাংলাদেশে ভোটের যে উৎসব সেটি আসলে আবার ফিরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে। আমরা এখন দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত যে গেট, সেই গেটের দুই পাশে উৎসুক জনতার ভিড়। তারা এখানে দুপুরের পর থেকেই আসতে শুরু করেছেন এবং তারা এখন আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশ দিয়ে জনস্রোত হয়ে গেছে। তারা এখানে তাদের পছন্দের যারা প্রার্থী তাদের সেই প্রার্থীর ফলাফল জানার জন্য তারা অপেক্ষা করছেন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে ডাকসু নির্বাচন দীর্ঘদিন পরে হচ্ছে এবং এটি আগামী যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের প্রভাব হয়তো পড়তে পারে, এমনটি তারা বলছেন। তারা বলছেন যে এই নির্বাচন যতটা সুষ্ঠু হবে আগামী জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়বে। সাফা, আপনাকে দেখাতে চাই আমি এই মুক্তি ও গণতন্ত্র তরুণের এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কয়েক স্তরে ঢেলে সাজানো হয়েছে। এখানে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি এবং গোয়েন্দা সংস্থার লোকজন এখানে কাজ করছেন। তারাও আমাদেরকে জানিয়েছেন যে সুনির্দিষ্ট কারণ এবং কারো যদি আইডি কার্ড না থাকে তাহলে তাকে ভিতরে। সার্বিক বিষয়ে আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের যে ভোট, এই ভোটের চিত্র এখন পর্যন্ত বেশ স্বাভাবিক। সাফা, দর্শক, 8টি কেন্দ্রে যে ভোট গ্রহণ করা হয়েছে সেই ভোট গ্রহণ শেষে ভোট গণনার যে চিত্র, সেই চিত্রটি প্রতিটি কেন্দ্রের সামনে জায়ান্ট স্ক্রিনে সেই গণনার পুরো যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি দেখানো হবে এবং সেই ভোট গণনা শেষ হওয়ার পর সেখান থেকে তথ্য চলে আসবে সিনেট ভবনে। সেখানে কেন্দ্রীয় যে সেল করা হয়েছে সেই সেল থেকেই
যে নির্বাচনের যে আনুষ্ঠানিক ফলাফল, সেই ফলাফল ঘোষণা করা হবে। পুরো প্রক্রিয়ায় আমরা সরাসরি দেখাবো, আপনাদের সঙ্গে সংযুক্ত থাকব। আপাতত ডাকসু নির্বাচনের খবরাখবর এই পর্যন্তই। আমরা ফিরে যাচ্ছি যমুনার স্টুডিওতে শাওন দত্তর কাছে। সাফা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ডাকসু নির্বাচনের খবরাখবর জানছিলাম আখলাকুস সাফার মাধ্যমে। এবার যাব আমার হাতে থাকা অন্যান্য সংবাদে। ব্যাপক বিক্ষোভের দুদিনের মাথায় পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার কারফিউ উপেক্ষা করে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও মন্ত্রীদের বাসভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় মন্ত্রিসভার সদস্যদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে সেনাবাহিনী। বাতিল করা হয় বিমানবন্দরের সব ফ্লাইট। সোমবার সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের জেরে শুরু হয় বিক্ষোভ। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার ঘটনায় তার রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। বিক্ষুব্ধ মানুষের ঢল। এত মানুষকে ঠেকানোর সাধ্য ছিল না নিরাপত্তা বাহিনীরও। ফলাফল, আগুনে পুড়িয়ে দেয়া হয় নেপালের প্রধানমন্ত্রীর ভক্তপুরের বাসভবন। এদিন নেপালের তরুণদের ক্ষোভের আগুনে পুড়েছে প্রেসিডেন্ট, বিভিন্ন মন্ত্রীসহ অনেক রাজনৈতিক নেতার বাড়িও। যদিও সকল নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের আগেই নিরাপদে সরিয়ে নেয় দেশটির সেনাবাহিনী। অস্থিতিশীল পরিস্থিতিতে বন্ধ করে দেয়া হয়েছে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট। সোমবার পুলিশের গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহতের জেরে আরও উত্তপ্ত হয়ে ওঠে দেশটির পরিস্থিতি, যার জেরে মঙ্গলবারও কারফিউ উপেক্ষা করে আন্দোলনে নামে জনতা। নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলির জেরে দেশ ও দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী কেপি শর্মা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পদত্যাগ করতেই বাধ্য হলেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের পদত্যাগের পর দায়িত্ব ছাড়েন একের পর এক মন্ত্রী। ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন কৃষি ও পশুপালন বিষয়ক মন্ত্রী রামনাথ অধিকারী। সরে দাঁড়ান যুব ক্রীড়ামন্ত্রী তেজুলাল চৌধুরী এবং পানি সম্পদ মন্ত্রী প্রদীপ যাদবও। গেল ৪ সেপ্টেম্বর ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, রেডিট ও লিঙ্কডিন সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্ধারিত সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে নিবন্ধন না করার অভিযোগ তোলা হয়। সরকারের এই সিদ্ধান্তের জেরে ক্ষতিগ্রস্ত হয় নেপালের প্রায় ১,৩৫,০০,০০০ ফেসবুক ও ৩৬ লাখ ইনস্টাগ্রাম ব্যবহারকারী, যাদের বেশিরভাগই কিশোর ও তরুণ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ৪ নম্বর সংসদীয় আসন থেকে ২ নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সকাল 8:30টার দিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে ঢাকা খুলনা, ঢাকা বরিশাল ও যশোর ভাঙ্গা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধরা। এতে ভাঙ্গা হয়ে ২১ জেলার যান চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে আটকে পড়েছে বহু যানবাহন, চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া কৈডুবি, সদরদি এলাকায় বেনাপোল ঢাকা রেলপথ ঘণ্টা ৩ অবরোধ করে রাখেন বিক্ষুব্ধরা।